অনুষ্ঠান হবে তবে চৌধুরী বাড়িতে। তিথিটা এলেই শুরু হবে মূল আয়োজন। এদিকে ভাইয়ের বউয়ের অপেক্ষায় রাইবাগিনী ননদীগণের হাপিদেশের হওয়ার জোগাড় হয়েছে। মিষ্টি আর তার কাজিনরা সবাই গালে হাত দিয়ে বসে আছে তিতিরে অপেক্ষাতে। ঠিক সেই সময় সকলের মধ্যমণি হয়ে দোতলা থেকে নেমে এলো আরাপ। পরনে তার আকাশি নীল পাঞ্জাবি, গলার সাথে পেঁচিয়ে কাঁধের উপর ফেলে রেখেছে ভাঁজ করে সাদা শাল। ঘন চুলগুলো মাথার ঘন চুলগুলো দাঁড়িয়ে আছে ঝাউবনের ন্যায়। ভাইকে দেখেই মাথায় হাত মিষ্টির। সকালে তিতিরকে পাঠানো শাড়ির সাথে মিল রেখে যে পাঞ্জাবিটা আরাপের জন্য মিষ্টি ঠিক করে রেখেছিল, ভাই তো সেটাই পরেনি। বর বউয়ের পোশাকে যদি মিলই না থাকে তাহলে মেহেন্দি থিমে মিলটা রইল কোথায়? ভাইয়ের এমন ধরাশীয় কাণ্ডে যার পরনাই হতাশ হলো মিষ্টি। কিন্তু সে উঠে আসার আগেই আরাপকে ঘিরে ধরলো তার সাঙ্গপাঙ্গরা। তৈয়ব আরাবের কাঁধে হাত রেখে বলে উঠল, কি মামা, সুন্দরী সুন্দরী রমণীদের আজকেই কি বেহুশ না করেই হচ্ছিল না তোর? আরাব তখন আলতো করে হাসতেই জিল্লু বিজ্ঞের মতো মুখ করে বলে উঠল, আহ তৈয়ব ভাই, আপনি তো জানেন না, বিবাহিত পুরুষের জীবন আর নিরামিষ তরকারি দুটোই যে সমান, এক্কেরে পাইনসা। ভাইয়ের তো পাইনসা জীবন শুরু হইতে আর মাত্র একটা দিন বাকি। এই একটা দিন আমাগর ভাই সাজবো না তো আর কেডাই সাজবো? তাই না রে টুবাই? জিল্লুর বক্তব্যের সাথে সজোরে অসম্মতি সূচক মাথা নাড়ালো টুবাই। কালো ফ্রেমের গোল গোল চশমাখানা নাকে ঠেলে বলে উঠল, একদমই না আরাব ভাই, এটা কিন্তু অপমান। তুমি বলো, যেখানে আমাদের ভাবির সাথে তোমার একবারের জায়গায় দুবার বিয়ে হচ্ছে, সেখানে তোমার বিবাহিত জীবনে পানসি কিভাবে হতে পারে? আরাব সাথে সাথে মাথা নোয়ালো, ঠোঁটে ফুটে উঠল বাঁকা হাসি। তাদের কথাটা ভুল প্রমাণিত করতেই বলে উঠল, ভুল বললি রে টুবাই, তোদের বলা উচিত ছিল যে বিবাহিত জীবনে অসুর স্বয়ং ইমা সদাগর সেই বিবাহিত জীবন কোনোদিনও পানসি কাটতে পারে। এদিকে টুবাইয়ের নাদার মুখে উপচে পড়ল বিস্ময়। সে প্রায় আর্তনাদ করে শুধালো, তাহলে তো বিয়ের পর প্রতিদিনই দেখব শ্বশুর মশাইয়ের দেওয়া কোনো না কোনো টাস্ক কমপ্লিট করতে করতেই ক্লান্ত। তার মানে এই বছর আমাদের আর চাচু হওয়া হবে না? সাথে সাথে জিল্লু প্রায় ধমকের স্বরে বলে উঠল, একজনের জীবন চুরমার করিয়া বিয়া করতেছে, আরেকজনের কিছু না কইয়াই চাচা হইতে যায়। এই তুই আর চাচা হইতে চাস? তার বাপ মায়ের বিয়াতে তোর অবদানটা কি আমারে ক? টুবাই সাথে সাথে বলে উঠল, কেন, এই যে আমি নাচ শিখলাম এত কষ্ট করে, এটা কি কোনো অবদান না? সাথে সাথে জিল্লু বলে উঠল, আইসে, আমার বড় নাচ শিখলাম এত কষ্ট করে, ওইটা তো শিখলাম আমি। তারপর দিগমু স্টেজের মাঝখানে স্টেপ ভুইলা ভেটকাইয়া খাড়ায় রয়েছ, হালার বাসর বিজ্ঞানী কোথাকার। এমন ঘোরকত অপমানে টুবাই তো ফুঁসে উঠল। তবে তার আগেই তৈয়ব জিজ্ঞেস করে উঠল, এই দাঁড়া দাঁড়া, তোদের স্পেশাল কোনো ডান্স পারফরমেন্স আছে নাকি? এই জন্যই বুঝি মিলিয়ে আজ দুটোতে ফরমাল পড়েছিস? টুবাই তেতেই ছিল। তৈয়বের প্রশ্নখানা শুনেই প্রবল অসন্তোষের সাথে বলে উঠল, ডান্স পারফরমেন্স ছিল, তবে এখন আর নেই। আমি মোটেও এই চিড়িয়াখানার বান্দরের সাথে নাচবই না। আমাকে খালি কথায় কথায় বাসর বিজ্ঞানী বলা, তাই না? আমিও দেখি এই একা কোন দূর কি করে নাচতে পারে। তখনই ওদের মাঝখানে চলে এলো মিষ্টি। টুবাই আর জিল্লুকে দু হাতে দুদিকে ঠেলে দাঁড়িয়ে বলল, তোমাদের তো একা একাই নাচতে হবে। বরপক্ষের একজন এবং কনে পক্ষ থেকে একজন একদম কাপল ড্যান্স করবে। আর জোড়াটা সিলেক্ট হবে লটারির সাহায্যে। আর যেটা সিলেক্ট করবে দুপক্ষের দুই দাদি। যে কাপল জিতবে তাদের জন্য থাকবে সারপ্রাইজ গিফট। ক্লিয়ার? ব্যাস অমনি মুখের রং উড়ে গেল টুবাই আর জিল্লুর। এদিকে ঠোঁট টিপে হাসলো তৈয়ব। ভাগ্যির অসুস্থতে ছুতোই এসবের ধারে কাছে নেই সে। কিন্তু তৈয়বের মিটিমিটি হাসি দেখেই চটে গেল আরাপ। গৌরবর্ণা পুরুষটি বিরক্তির স্বরে আওড়ালো, তবলা, তুই আর হাসিস না। ওদের সামলাতে সামলাতে আমার অর্ধেক চুল পেকে গেছে। কোনো দরকার আছে এসবের? এরপরও যদি আমাকে ওই অসুর শ্বশুরের সাথে নাচতে হয় তাহলে কি হবে একবারও ভাবতে পারছিস? অপরদিকে তিতির বলে উঠল, না না না, কিছুই ভাবতে পারছি না। শাড়িতে জুস পরা আর সময় পেল না। এখন আমি কি পরে যাব ওই বাড়িতে? নাতনির বিষণ্ণ মুখ দেখে চিন্তিত হলেন মনোয়ারা। গুরুতর তেমন কিছুই ঘটেনি। সামান্য জুস শাড়িতে পড়ে যাওয়ায় নিয়ে চিৎকার করার মতো মেয়েও তিতির নয়। তবে সমস্যাটা হলো অন্য জায়গায়। শাড়িটা আরাবদের বাড়ি থেকে পাঠানো হয়েছে অনুষ্ঠানে পরে যাওয়ার জন্য। সেই শাড়ি তিতির পরল ঠিকই, কিন্তু যার আগেই বাঁধল এক বিপত্তি। মনোয়ারা বেগম সান্ত্বনা দেওয়ার মতো নাতিকে বলে উঠলেন, সমস্যা কি দিদি ভাই? তুমি অন্য একখান শাড়ি পরে ফেলো, তাহলেই তো মেয়েটা যায়। তিতির প্রলম্বিত শ্বাস ফেলল। অন্য একটা শাড়ি কি আর আরাপের পাঞ্জাবির সাথে মিলবে?
তবুও খাবারের দিকে পা বাড়ালো সে। দাদির কথা মতো একটা আকাশি নীল শাড়ি বের করে গায়ে জড়ালো। তারপর ধীর পায়ে এসে দাঁড়ালো আয়নার সামনে। বিষণ্ণ মুখে বলে উঠল, আমাকে কেমন লাগছে দিদুন? একেবারে পচা, তাই না? মোনারা বেগম মুখ খোলার আগেই রুমে এলেন তিতিরের মা রোকসানা বেগম। মেয়ের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে বলে উঠলেন, আকাশ থেকে ধরায় নেমে আসা একখণ্ড স্নিগ্ধ মেঘের মতো লাগছে আমার মাকে। পরিচিত একটা স্বর শুনেই ফিরে চাইল তিতির। রোকসানা বেগম দুহাত জড়িয়ে দিয়েই পুতুল খেলা মেয়েটার মতো দৌড়ে এসে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ল তিতির। রোকসানা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন পরম যত্নে। চোখের কার্নিশে সুখ সুখ জল নিয়ে চুমু খেলেন তিতিরের চুলের ভাঁজে। তারপর তাগাদা দিয়ে বললেন, দেখি সোজা হয়ে দাঁড়াতো এবার। চুলগুলো তো এখনো বাঁধিসনি, তার উপর ফুল গয়না সবই তো পড়ে আছে, এগুলো পরবি কখন? তিতির তখন বাচ্চাদের মতো করে বলল, তুমি পরিয়ে দাও। রোকসানা হালকা হাসলেন, সঙ্গে হাসলেন মনোয়ারাও। বৃদ্ধ জীর্ণ স্বরে বলে উঠলেন,